সাধারণ একটি স্কুল, যেটা হঠাৎ করেই পরিণত হয়ে যায় ভয়ানক এক মরণ খেলার ময়দানে। অদ্ভুত একটি পুতুল শিক্ষার্থীদেরকে খেলতে বাধ্য করে মৃত্যুর খেলা, কিন্তু তারা কেউই বুঝতে পারছিল না যে তাদের সঙ্গে এগুলো কি হচ্ছে, আর কেনই বা তারা ফেঁসে গিয়েছে এই মরণ খেলায়। হঠাৎ একদিনের মধ্যেই তাদের পুরো স্কুল কিভাবেই বা পরিণত হয়ে গিয়েছে মৃত্যুর খেলার ময়দানে, যেখানে পদে পদে তাদের জন্য রয়েছে ভয়ানক ফাঁদ। আর হঠাৎ করে একদিন এই মরণ খেলাতে ফেঁসে যায় সেই স্কুলেরই এমন 5 জন শিক্ষার্থী, যারা কিনা ছিল একে অপরের প্রিয় বন্ধু। এখন এখানে জিততে হলে হারাতে হবে নিজেরই প্রিয় বন্ধুদেরকে, যেখানে তাদের মৃত্যুও হতে পারে। তো এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে তারা সবাই কি এই মৃত্যুর খেলাতে জিততে পেরেছিল, নাকি সেখানেই তাদের সবার মৃত্যু হয়েছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক মৃত্যুর খেলার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা বেশ কয়েকজন ছেলেমেয়েকে দেখতে পাই। তো এখানে হঠাৎ করেই তাদের জ্ঞান ফিরে আসে, অর্থাৎ তারা এতক্ষণ এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তারা এখানে অবাক হয়ে তাকিয়ে দেখতে পায় যে তারা সবাই একটি ছাদের উপরে শুয়ে আছে। তবে কিছুক্ষণ আগেও রাত ছিল, আর এখন সবেমাত্র ভোরের আলো ফুটেছে। তাই তারা সবাই এখানে বুঝতে চেষ্টা করছিল যে আসলে কি হচ্ছে। কিন্তু এমন সময় দেখা যায় যে সেখানে বিরাট আকৃতির একটি পুতুল আসে, আর পুতুলটি এখানে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের সবাইকে আমাদের গেমে সেকেন্ড রাউন্ডে স্বাগতম। এবারের গেমটির নাম হলো কাগেরুচি সোগোরুকু। সোগোরুকু হলো এক ধরনের বোর্ড গেম, এবং কাগেরুচি মানে হচ্ছে অন্যের সমালোচনা। তো পুতুলটির একথা বলার সঙ্গে সঙ্গে ছাদের উপরে একটি স্ক্রিন ভেসে ওঠে, আর স্ক্রিনের মধ্যে থাকা একজন মেয়ে তাদেরকে বলে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের গেমে। আসলে এই মেয়েটি ছিল গেমের টিমসি লিডার মিসুজি মারিয়া। এরপর মারিয়া এখানে একে অপরের সঙ্গে টিমের সবাইকে পরিচয় করিয়ে দেয়। প্রথম প্লেয়ারের নাম হচ্ছে কাতাগারি ইউচি। ইউচি ছিল একজন এতিম এবং দরিদ্র পরিবারের সন্তান, সে একজন স্টুডেন্ট। দ্বিতীয় প্লেয়ারের নাম হচ্ছে সাওরাগি সিহো। সিহো একজন কাউন্সিলরের মেয়ে, তাই তার আইন কানুন নিয়ে ভালো জ্ঞান আছে। তৃতীয় প্লেয়ারের নাম হচ্ছে মিকাসা তেনজি। তেনজি ছিল একজন ক্লাস টপার, সে খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। চতুর্থ প্লেয়ারের নাম হচ্ছে মাকোতো সিবে, সে অনেক বড় একজন ক্ষমতাবান নেতার ছেলে। তো এর পরের প্লেয়ারের নাম হচ্ছে কোগুরোগি ইউতোরি। ইউতোরি ছিল খুবই সহজ সরল প্রকৃতির একটি মেয়ে, এমনকি সে অনেক ভীতু প্রকৃতির ছিল, তাই স্কুলে প্রায় সময় তাকে বুলির শিকার হতে হয়। তবে ইউতোরি আবার এনিমে দেখতে খুব ভালোবাসে। তো এখানে যে 5 জন প্লেয়ার রয়েছে তারা সবাই ছিল খুবই ভালো বন্ধু, কিন্তু তাদের এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরতে শুরু করে ঠিক সেই সময় যখন জানা যায় যে তাদের এই 5 জনের মধ্যে যে কোনো একজন স্কুলের ফান্ড থেকে প্রায় 20 মিলিয়ন টাকা চুরি করেছে। আর তারপরে হঠাৎ করেই শুরু হয়ে যায় এই গেম। এই পুরো গেমটিকে বলা হয় ফ্রেন্ডস গেম। তাদের প্রথম গেমটির নাম ছিল কোক্কুরি সান, যা অনেকটা ওইজা বোর্ড গেমের মতো। শুধুমাত্র ইউচির বুদ্ধির জন্যই তারা প্রথম গেমটিতে উতরে গিয়েছে। আর তখনই জানা যায় যে এই 5 জনের মধ্যে এমন একজন রয়েছে যে কিনা ধোঁকাবাজ এবং প্রতারক, আর মূলত তার কারণেই তাদের সবার বন্ধুত্ব ভাঙতেই যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এবারের মতো তারা তাদের বন্ধুত্বকে বাঁচাবে। আর তারই জের ধরে শুরু হয় দ্বিতীয় খেলা, যেটার নাম ছিল কাগেরুচি সোগোরুকু। তো এবার তারা সবাই দেখতে পায় যে তাদের সামনে কিছু ছক কাটা আছে, ঠিক যেমনটা বোর্ড গেমে থাকে। সিবে তখন জিজ্ঞাসা করে যে এই গেমটির নিয়ম কি। মানাবু নামে সেই বিরাট পুতুলটি তখন বলতে শুরু করে, আসলে এই খেলাটি মূলত প্রথম খেলা সোগোরুকুর থেকে একদমই আলাদা। এই খেলায় মূলত তোমাদের প্রত্যেককেই তোমাদের বন্ধুর নামে একটি করে সিক্রেট শেয়ার করতে হবে। একটি সাদা কাগজের মধ্যে তোমরা তোমাদের নিজেদের নাম না লিখে তোমাদের বন্ধুদের সম্পর্কে যে কোনো একটি করে সিক্রেট লিখবে। এতে করে কেউ বুঝতে পারবে না যে কে কার সম্পর্কে কি লিখেছে। এরপর এই সিক্রেটগুলো দর্শকদের সঙ্গে শেয়ার করতে হবে, অর্থাৎ তাদের এই গেমটি বহু মানুষ দেখছে। এরপর দর্শকরাই ডিসাইড করবে যে তাদের মধ্যে কার সিক্রেট সবচাইতে ভয়ানক, আর সেটার উপর ভিত্তি করে সেকেন্ড রাউন্ডের ফলাফল দেয়া হবে। সিবে তখন বলে যে এখানে তারা ছাড়া তো আর কেউ নেই, তাহলে দর্শক কারা? মানাবু তখন বলে, তুমি এত বোকা কেন? এই গেমটি হচ্ছে আমাদের জন্য একটি বিজনেস, আর তাই দর্শকের ব্যবস্থাও আমরাই করে রেখেছি, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে টাকা উপার্জন করি। আর তোমাদের উপর এখন 20 মিলিয়ন টাকার ঋণের বোঝা রয়েছে, তাই এই গেমটি খেলে তোমরাও এই ঋণ পরিশোধ করার সুযোগ পাবে। এই বলেই মানাবু আকাশের দিকে তার একটি আঙুল তুললে সেখানে একটি স্ক্রিন ভেসে ওঠে। এরপর মানাবু তাদেরকে ডেমো দিতে শুরু করে, আর সবাই কাগজে করে তাদের বন্ধুদের সিক্রেট লেখার পর মানাবু সেখানে একটি একটি করে সকলের সিক্রেট বলতে শুরু করে। যেমন তাদের মধ্যে সিবের চুল ছিল নকল, কিংবা ইউচি নামের যে ছেলেটি রয়েছে যাকে সবাই গরিব মনে করে, সে আসলে ধনী।
এই ধরনের প্রায় বেশ কয়েকটি সিক্রেট সেখানে বলা হয়। আর স্ক্রিনের মধ্যে দেখা যায় যে কার সিক্রেট কত বেশি ভোট পাচ্ছে। এখানে দেখা যায় যে সবচাইতে বেশি 53% ভোট পেয়েছে সিবে। মানব বলে যে সিবে সবার চাইতে এগিয়ে আছে, তাই তাকে ছকের ভেতর 5 ঘর এগিয়ে যেতে হবে। এরপর ভোট অনুযায়ী দ্বিতীয় জন 4 ঘর, তৃতীয় জন 3 ঘর, চতুর্থ জন 2 ঘর আর পঞ্চম জন এগিয়ে যাবে 1 ঘর পর্যন্ত। আর এভাবে এগিয়ে যেতে যেতে যে সবার আগে সবগুলো ঘর শেষ করে ফাইনাল লাইন ক্রস করে ফেলবে সেই মূলত চলে যাবে ফাইনাল স্টেজে। এরপর প্রথম 3 জন পাবে 6 মিলিয়ন টাকা আর সেই 3 জন চলে যাবে ফাইনালে। তবে যে দুজন শেষে থাকবে সে দুজনকে গেম থেকে বাদ দেয়া হবে এবং তাদের যতদিন আছে সব মিটিয়ে দেয়া হবে। অর্থাৎ যারা এই গেমটি শেষ পর্যন্ত থাকতে পারবে তারাই সবচাইতে বেশি লাভবান হবে। সিহো তখন বলে, আমরা কি শুধুমাত্র টাকার জন্য আমাদের বন্ধুদের সমস্ত সিক্রেট তুলে ধরব? তাহলে এমন বন্ধুত্বের মূল্য কোথায়? মানব তখন বলে, তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সম্পর্কে কিছু নাও বলতে পারো, আর এতে করে তোমরা শুধুমাত্র প্রতিবার 1 ঘর করে এগোতে পারবে। কিন্তু মানবই আবার তাদেরকে এমনটা করতে নিষেধ করে। সে বলে যে এটা একটি গেম, তাই এখানে তারা যেন সবাই এগোনোর জন্যই খেলে, কারণ তাদের মধ্যে একজন আছে প্রতারক যে কিনা তাদের বন্ধুত্বের সুযোগ নিতে পারে। সিবে তখন বলে যে যা কিছুই হয়ে যাক তারা অন্তত তাদের বন্ধুদেরকে ধোঁকা দিতে পারবে না। মানব তখন বলে, তারা কিছু লিখুক আর না লিখুক, তাদের কাছে 3 মিনিট সময় থাকবে। তাদেরকে পাশের একটি গোপন ঘরে যেতে হবে, আর সেখানে তারা চাইলে লিখতেও পারে আবার চুপচাপ বসেও থাকতে পারে। এমনকি তারা চাইলে মিথ্যে কথাও লিখতে পারে। তবে কিছুতেই ধরা পড়া চলবে না, কারণ ধরা পড়লেই রয়েছে তার জন্য শাস্তির ব্যবস্থা। শাস্তিটি হলো যে মিথ্যে কথা বলবে তাকে তাদের গোলের একদম কাছাকাছি অর্থাৎ তার থেকেও আরও 1 ঘর এগিয়ে যেতে হবে। এই হলো মোটামুটি খেলার নিয়ম। মানব বলে যে তারা এখনই খেলা শুরু করতে পারে, কিন্তু সিহো এখানে বলে যে মানব তাদেরকে যা কিছুই বলুক না কেন তারা সবাই একসঙ্গে থাকবে আর একসাথে ফাইনাল গেমের উদ্দেশ্যে যাবে। আসলে তাদের উদ্দেশ্য হলো তাদের বন্ধুত্ব অটুট রাখা। তো সিহু এবং তার বন্ধুরা যখন এই সমস্ত ব্যাপারে আলোচনা করছিল তখন তাদের সমস্ত কথাবার্তা স্ক্রিনে দেখছিল মারিয়া। মারিয়া তখন হেসে বলে যে এই গেমের শুরুতে সবাই এমনটাই বলে, কিন্তু শেষ পর্যন্ত বন্ধুত্ব আর কেউই টিকিয়ে রাখতে পারে না। তবে দেখা যাক এই দলটি শেষ পর্যন্ত কি করে। এবার শুরু হয়ে যায় তাদের দ্বিতীয় গেমের প্রথম রাউন্ড। তো প্রথমে সেই গোপন ঘরটিতে প্রবেশ করে সিহো। সিহো দেখে যে ঘরটিতে একটি বাক্স, একটি নোটপ্যাড এবং একটি কলম রাখা আছে। অর্থাৎ এই নোটপ্যাডেই তার বন্ধুদের সম্পর্কে সিক্রেট লিখতে হবে। এবার সিহোর ঘর থেকে বেরিয়ে আসার পর ভেতরে যায় সিবে, আর তাদের দুজনেরই সেখান থেকে বেরিয়ে আসার পর একে একে যায় তেনজি, ইউতরি এবং ইউচি। আর সেই ঘরটি থেকে সবাই বেরিয়ে আসার পর রেজাল্ট দেখা যায়। সবাই দেখে যে এখানে কারো নামে একটি সিক্রেটও জমা পড়েনি। এতে তারা সবাই বেশ খুশি হয়ে যায়। এদিকে স্ক্রিনে তাদের নামে যে গুটিগুলো ছিল সেগুলো একসঙ্গে 1 ঘর এগিয়ে যায়। স্ক্রিনে একই সঙ্গে লেখা ওঠে যে তাদের ইনকাম থেকে 1 মিলিয়ন টাকা কেটে নেওয়া হয়েছে। একথা জানতে পেরে তো তারা সবাই হতভম্ব হয়ে যায়। ইউচি তখন জিজ্ঞাসা করে যে এই নিয়মের কথা তাদেরকে আগে কেন বলা হয়নি। মানব তখন বলে, কারণ এটাই হচ্ছে গেমের নিয়ম। কিন্তু এখন তো তোমরা জানতে পেরেছ যে তোমরা সিক্রেট না লিখে 1 ঘর এগিয়ে গেলে তোমাদের টাকা কাটা হবে। একথা শুনে তারা সবাই বুঝতে পারে যে তারা সবাই মিলে কোনো সিক্রেট না লিখে যদি এই 6টি ঘর একত্রে এগিয়ে যায় তাহলে কেটে নেওয়া হবে প্রায় 6 মিলিয়ন টাকা। মানব বলে যে এখন তাদেরকেই ডিসাইড করতে হবে যে তারা আসলে কি করতে চায়। তো এরপর দেখা যায় যে এর পরের রাউন্ডে গিয়ে তারা কেউই কারো নামে কোনো সিক্রেট লেখে না। এরপর তারা সবাই দেখতে পায় যে এখন 1 ঘরের জন্য 1 মিলিয়ন নয়, বরং 4 গুণ বেড়ে গিয়ে 4 মিলিয়ন কাটা হয়েছে। এখন তাদের অ্যাকাউন্ট থেকে প্রায় 5 মিলিয়ন শেষ। সিহো তখন বলে যে এসব কিছু মানব তাদেরকে আলাদা করার জন্যই করছে, কিন্তু তাদেরকে কোনোভাবেই তার ফাঁদে পা দেওয়া যাবে না। যাই হয়ে যাক তাদেরকে একসঙ্গেই থাকতে হবে। এরপর শুরু হয় তৃতীয় রাউন্ডের পালা। এই রাউন্ডের শেষে দেখা যায় যে এবার একজনের নামে 2টি সিক্রেট জমা পড়েছে, আর সেটা হলো সিহোর নামে। প্রথম সিক্রেটটি হলো সিহো ইউচিকে মনে মনে পছন্দ করে, আর দ্বিতীয়টি হলো তেনজির সাথে সিহো ডেট করছে। যেহেতু এইবার অন্য কারো নামে আর কোনো সিক্রেট আসেনি তাই ভোট পাওয়ার কারণে একমাত্র সিহোকেই 5 ঘর এগিয়ে যেতে হবে, আর বাকিরা 1 ঘর করে এগিয়ে যাবে। তবে যেহেতু এবার একটি সিক্রেট জমা পড়েছে তাই অ্যাকাউন্ট থেকে এবার তাদের কোনো টাকাই কাটা হয় না। তো সিহো এখানে এগিয়ে যাওয়ায় সিবে অনেক রেগে যায়, আর সে অনেক রাগান্বিত হয়ে তেনজির কাছে জানতে চায় যে সে আসলেই সিহোর সঙ্গে ডেট করছে কিনা। এমনকি সে সিহোকেও এই একই প্রশ্ন করে, কিন্তু ইউচি বলে যে এখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার সময় নেই, তাদেরকে যেভাবেই হোক গেম জিততে হবে। তবুও সিবে তার উপরও রেগে যায়।
সিহু তখন বলে যে সে কাউকে একটি কথা বলেনি, যে ছোটবেলায় তেনজি আর সে একই স্কুলে পড়ত। তেনজির বাবা এবং তার বাবা ছিল অনেক ভালো বন্ধু, আর তখনই তাদের বাবারা ঠিক করে রেখেছিল যে তারা বড় হয়ে গেলে তাদেরকে বিয়ে দিয়ে দেবে। আর মূলত তাদের বাবাদের কারণে তারা জোরপূর্বক একসময় ডেট করত। কিন্তু হঠাৎ করেই এক পর্যায়ে তেনজি স্কুল পাল্টে অন্য শহরে চলে যায়, আর তখন থেকে এই সমস্ত ঘটনার অবসান ঘটে। কিন্তু ভাগ্যক্রমে এখন তারা আবারও একই স্কুলে পড়ছে। সিবে তখন মানবকে জিজ্ঞাসা করে যে এই সিক্রেটটি তাহলে সত্যি কিনা। মানব বলে যে বর্তমানে তাদের মধ্যে যদি একে অপরের প্রতি কোনো অনুভূতি না থাকে, তাহলে এই সিক্রেটটিকে একটি মিথ্যে সিক্রেট হিসেবে গণ্য করা হবে। সিহু তখন বলে যে ছোটবেলা থেকে তার তেনজির প্রতি কোনো অনুভূতি নেই, তবে হঠাৎ করে তেনজি বলে যে সিহুর প্রতি তার ছোটবেলা থেকেই অনুভূতি রয়েছে। সে সিহুকে এখনো ভালোবাসে, এমনকি তার বন্ধু সিবেকে সে একদমই পছন্দ করে না, কারণ সিবে সারাক্ষণই সিহুর আশেপাশেই ঘুরতে থাকে। আর যেদিন সিবে সিহুকে জোরপূর্বক কিস করতে চেয়েছিল, সেদিন যেন তার মাথায় একদম আগুন ধরে যায়। তার ইচ্ছে করছিল সে তখনই সিবেকে মেরে ফেলবে। সিবে তখন বলে ওঠে, তার মানে সিহুর ব্যাপারে এই সিক্রেটগুলো তুমিই লিখেছ? যেখানে আমরা কেউ কারো ব্যাপারে কোনো কিছু লিখব না বলেছি, সেখানে তুমি এমনটা কেন করলে? তেনজি তখন বলে যে সে কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য এমনটা করেনি, বরং সে জানতে চাইছিল যে তার প্রতি সিহুর অনুভূতি কি। তবে সিহু যে ইউচিকে পছন্দ করে এই ব্যাপারে প্রথম সিক্রেটটি তেনজি লিখেনি, সেটা অন্য কেউ লিখেছে। এখন এসব ব্যাপারে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এখন বন্ধুত্বের মধ্যে এমন ফাটল ধরতে দেখে সিহু একপাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর এমন সময় ইউচি তখন বলে যে তাদের উচিত হবে এই সমস্ত কথাবার্তা খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত না বলা। এই বলে সে সিবেকে নিয়ে সেখান থেকে সরে যায়, আর তেনজিও সরে যায়। তখন ইউতরি এখানে সিহুকে বলে যে সিহু তো এখন খুব ভালো করেই জেনে গিয়েছে তেনজি এবং সিবে তাকে পছন্দ করে, কিন্তু তার কাছে মনে হয় যে ইউচিও তাকে পছন্দ করে, যদিও সে মুখ ফুটে কোনোদিনও তাকে কিছু বলেনি। আসলে সিহু এমন একটি মেয়ে যাকে কিনা প্রত্যেকটি ছেলেই পছন্দ করবে। তবে ইউতরির কথা শুনে সিহু বেশ অবাক হয়। আর এমন সময় তাদের দুজনকে বাকিরা ডাক দিলে এসব বিষয় নিয়ে কথাবার্তা আর এগোয় না। এরপর আমরা মারিয়াকে দেখতে পাই, আর তার সঙ্গে বসেছিল একটি ছেলে যে কিনা এই সবকিছু স্ক্রিনে দেখছিল। তার সাথের ছেলেটির নাম ছিল তোজো। তোজো এখানে জিজ্ঞাসা করে যে মারিয়ার কাছে কি মনে হচ্ছে, সিহুর এই সিক্রেটটি কে লিখতে পারে। মারিয়া বলে যে তার কাছে মনে হয় সম্ভবত সিবে লিখেছে। তাছাড়া সিহুও লিখতে পারে, কারণ তার টাকা পয়সার তেমন কোনো সমস্যা নেই। তাকে কে ভালোবাসে সেটা জানতেই হয়তো সে এমনটা লিখতে পারে। যাই হোক, এই খেলাটি এখন ধীরে ধীরে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এদিকে ইউচি সবাইকে তার কাছে ডেকে বলে যে তাদের মধ্যে যা কিছুই হয়ে যাক, তাদেরকে মিলেমিশে একসাথে খেলা চালিয়ে যেতে হবে। আর এটার জন্য তাদের কাছে একটি মাত্র উপায় আছে, যেটার মাধ্যমে তারা সবাই একত্রে থাকতে পারবে। সেই গেমটি শুরু থেকেই একটি বিষয় লক্ষ্য করেছে, সেটা হলো এই গেমটির ভেতরে কিছু ফাঁকি ঝুঁকি রয়েছে, যেটার কারণে প্রথম রাউন্ডেই তাদেরকে 6 মিলিয়ন টাকা হারতে হয়েছে। তবে যেহেতু এভাবেও ফাঁকি দেওয়ার উপায় আছে, তাই তারা চাইলে হয়তো এভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে সবাই মিলে একত্রে এগিয়ে যেতে পারে। ইউচি এখানে লক্ষ্য করে যে মানব তার পেছনে দাঁড়িয়ে আছে। সে তখন মানবকে বলে যে এই গেমটি মূলত টাকা কামানোর জন্যই তৈরি করা হয়েছে, তাই দর্শকদের বিনোদন দেওয়াটাই তাদের মূল লক্ষ্য। এখন তাদেরকে যা করতে হবে সেটা হলো সবাইকে নিজেদের কাগজ খালি রাখতে হবে, আর একসাথে তারা সবাই মিলে সিহুর দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আগেরবারের মতো একটি করেই সিক্রেট থাকবে, কারণ অন্তত একটি সিক্রেট থাকলেও কোনো টাকাই কাটা হবে না। আর এর পরে তারা ডিসাইড করবে যে তাদেরকে কি করতে হবে। সবাই তখন তার কথায় সম্মতি জানায়। আর এর পরেই শুরু হয় চতুর্থ রাউন্ড। সবাই একে একে ভেতরে যায় আর বেরিয়ে এসে বলে যে তারা সাদা কাগজে রেখে এসেছে। কিন্তু রাউন্ড শেষ হওয়ার পর দেখা যায় যে দুজনের নামে সিক্রেট লেখা হয়েছে। সবাই এতে অনেক অবাক হয়ে একে অপরকে দেখতে থাকে। তো প্রথম সিক্রেটটি ছিল ইউচির নামে, সেটা হলো ইউচি নাকি 1 সপ্তাহের বেশি গোসল করে না। আর দ্বিতীয় সিক্রেটটি ছিল সিহুর নামে, যে সিহু নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছে, আর তাই সে দেখতে এতটা সুন্দর। এরপর শুরু হয়ে যায় ভোটের পালা। আর এবারের ভোটেও প্রথম হয় সিহু এবং দ্বিতীয় হয় ইউচি, আর বাকি সবাই পঞ্চম স্থানে থাকে। তাই সিহু এখানে 5 ঘরে গিয়ে অনেকটুকু সামনে চলে যায়। এদিকে সিবে এখানে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সে আসলেই প্লাস্টিক সার্জারি করিয়েছে কিনা। সিহু বলে যদি সে সত্যিই প্লাস্টিক সার্জারি করিয়ে থাকে তাহলে সিবে কি করবে, তাকে ভালোবাসা কমিয়ে দেবে? সিবে তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। কিন্তু ইউতরি এসে বলে যে সিহু সার্জারি করালেও ইউতরি তার বন্ধুই থাকবে। একথা শুনে সিহু ইউতরিকে ধন্যবাদ জানায়। কিন্তু ইউতরি তখন অদ্ভুত ভঙ্গিতে বলে
তার মানে সে সত্যিই প্লাস্টিক সার্জারি করিয়েছে। একথা শুনে ইউতরির উপর সিহর কিছুটা সন্দেহ হয়। যাই হোক, এবার শুরু হয়ে যায় তাদের পঞ্চম রাউন্ড। আর এই রাউন্ডে একটি সিক্রেট জমা হয় ইউতরিকে নিয়ে। সেটা হলো ইউতরি নাকি টাকার বিনিময়ে তার নিজের শরীর বিক্রি করেছে। কিন্তু সিবে তখন ইউতরিকে বলে তাকে দেখে তো মনে হয় না যে সে এসব করতে পারে। সিবে এখানে আরো কিছু বলার আগে তেনজি তাকে চট দিয়ে ফেলে দেয়, কারণ সিবে ইউতরির এই বিষয়টি নিয়ে মজা করতে যাচ্ছিল। আর ইউতরি কাঁদতে কাঁদতে বলে যে এই লেখাটি সিহ ছাড়া আর কেউ লেখেনি, কারণ এই কথা সিহ ছাড়া আর অন্য কেউ জানে না। কিন্তু সিহ তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যে সে তার ব্যাপারে কোনো কিছুই লেখেনি, কিন্তু ইউতরি তার কোনো কথাই বিশ্বাস করে না। ইউচি তখন ইউতরিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইউতরি বলে যে স্কুলে তাকে প্রতিনিয়ত এত পরিমাণ বুলির শিকার হতে হতো যে একসময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। স্টুডেন্টরা তো দূরের কথা, বরং টিচাররাও তাকে এই ব্যাপারে কোনোদিনও কোনো সাহায্য করেনি। তাই বুলি থামিয়ে রাখার একটাই উপায় ছিল তাদেরকে টাকা দেয়া, আর সেজন্য তার টাকার ভীষণ প্রয়োজন ছিল। তাই তখন টাকার জন্য সে সেই জঘন্য কাজটি করতে যায়। কিন্তু সেই লোকটি অর্থাৎ তার কাস্টমার তার গায়ে হাত দেওয়ার আগেই নিজের ভুল বুঝতে পেরে সে সেখান থেকে ছুটে পালিয়ে আসে। কিন্তু মানাবো বলে যে তারা কেউ তার কথায় বিশ্বাস করেনি। তবে ইউতরি কাঁদতে কাঁদতে বলে যে সে সত্যি কথাই বলছে। সে বারবার ইউচিকেও বলতে থাকে যে ইউচি যেন তার কথা অন্তত বিশ্বাস করে, কারণ ইউচি তার অনেক কাছের একজন বন্ধু। ইউচি তখন সেখানে হাঁটুগিরি তার পাশে বসে বলে যা কিছুই হয়ে যাক সে সবসময় ইউতরির পাশে থাকবে। সে ইউতরিকে ছেড়ে কখনোই যাবে না, কারণ ইউতরি তার অনেক কাছের একজন বন্ধু। একথা শুনে ইউতরি অনেক খুশি হয়। আর এমন সময় ইউচি ইউতরির কানে কানে কিছু একটা বলে, আর বলে যে এই কাজটা অদ্ভুত হলেও তাকে করতেই হবে। এরপর ইউতরি সেখানে উঠে দাঁড়িয়ে বলে যে সে সিহকে আজ থেকে তার বন্ধু মনে করে না, সে সিহর সাথে থাকতে চায় না। একথা শুনে সিহ এবার অনেক রেগে যায় আর বলে যে সে আর কতবার বলবে যে সে তার নামে কোনো সিক্রেট লেখেনি। তখন ইউতরি আবারও বলে যে সে কিছুতেই সিহর আশেপাশেও থাকতে চায় না। একথা শুনে সিহ ইউতরির দিকে তেড়ে গেলে তেনজি তাকে একপাশে সরিয়ে নেয়। তেনজি জিজ্ঞাসা করে যে ইউতরি এতক্ষণ যা বলেছে সেই সব কিছু সত্য কিনা। সিহ তখন বলে যে সে সত্য কথাই বলেছে, কারণ একদিন সে নিজের চোখে ইউতরিকে খুব বাজেভাবে বুলি হতে দেখেছিল। আর তখনই সে শুনেছে যে বুলিকারী তার কাছ থেকে টাকা নেয়, আর সেই বুলিকারীর কাছ থেকে সে শুনেছে যে ইউতরি কি করেছে। এরপর ইউতরি তার কাছে সবকিছু স্বীকার করেছিল। আর সেদিন সিহ তাকে ওয়াদা করেছিল যে সে কাউকে এই কথাটি কোনোদিনও বলবে না। আর সিহ এখানে তেনজিকে বারবার বলতে থাকে যে ইউতরির সম্পর্কে সে কোনো সিক্রেটই লেখেনি। তেনজি তখন বলে যে তার কাছে মনে হচ্ছে ইউতরি হয়তো নিজের কথা নিজেই লিখেছে, কারণ সে ইউতরির ব্যাপারে একটি সিক্রেট জানে যে ইউতরি ইউচিকে অনেকদিন ধরেই পছন্দ করে। তাই হয়তো এই সমস্ত কথা বলে ইউচির সহানুভূতি পাওয়ার জন্য ইউতরি এমনটা করেছে, কারণ এখানকার সবাই জানে যে ইউচি অনেক নরম মনের মানুষ। তাই এতে করে হয়তো ইউচির মনে তার প্রতি দুর্বলতা সৃষ্টি হতে পারে। আর এই কাজটিতে ইউতরি হয়তো অনেকটা সফল হয়েছে। কিন্তু তেনজির এই কথা সিহ একদমই বিশ্বাস করতে চায় না। সে বলে যে তেনজির হয়তো কোথাও ভুল হচ্ছে। তেনজি তখন বলে যে তার হয়তো ভুল হতে পারে, তবে ইউচি এতটাই নরম মনের মানুষ যে সে তার প্রতি সহানুভূতিশীল হয়েছে ঠিকই। এরপর এমন সময় মানব তাদেরকে পরের রাউন্ডের জন্য ডাকে। তো এই রাউন্ডে প্রথমে ঘরে ঢোকে তেনজি। আর তেনজি যখন সেই রুম থেকে বেরিয়ে আসে তখন সে অবাক হয়ে দেখে যে ইউচি সিহকে চড় দিয়েছে আর বলছে যে সে যা বলেছে সবই ভুল। ইউতরি কখনো নিজের সম্পর্কে এমন বাজে কথা লিখতে পারে না। অর্থাৎ সিহ হয়তো ইউচিকে ইউতরির লেখাটির ব্যাপারে বলেছে, তাই ইউচি এভাবে রেগে গিয়েছে। কিন্তু সিহ তখন বলে যে ইউচি কখনো কল্পনাও করতে পারবে না একজন মেয়ে তার উদ্দেশ্য হাসিলের জন্য কি কি করতে পারে। একথা শুনে ইউতরি তখন বলে, হ্যাঁ সিহ, তুমি একদম ঠিকই বলেছ। ঠিক যেমনটা সৌন্দর্য বাড়ানোর জন্য তুমি প্লাস্টিক সার্জারি করিয়েছ। সিহ তখন বলে, আমি সৌন্দর্য বাড়ানোর জন্য প্লাস্টিক সার্জারি করিনি, বরং আমার সাথে অনেক ভয়ানক সব ঘটনা ঘটেছিল। আর সেই সমস্ত ঘটনার ক্ষতই আমার মুখে পড়েছে, আর সেগুলো ঢাকতেই তাকে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। সিহ আরও বলে যে ইউতরি যদি এভাবে তার নামে এই সমস্ত কথা বলতেই থাকে তাহলে তাদের বন্ধুত্ব এখানেই শেষ হয়ে যাবে। ইউতরি তখন বলে যে তার এমনিতেও সিহর মতো বন্ধুর কোনো প্রয়োজন নেই, তার পাশে শুধুমাত্র ইউচি থাকলেই চলবে। ইউতরি তখন ইউচিকে জিজ্ঞাসা করে, ইউচি, তুমি তো আমার অনেক ভালো বন্ধু, তুমি আমার সব কথা সব সময় বিশ্বাস করবে? ইউচি তখন তার কথায় সায় দেয়। এতে সিহ তার মনে অনেক কষ্ট পায় আর সে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু তেনজি তাকে থামায়। তেনজি বলে যে তার জন্যই এসব কিছু হয়েছে,
সেই আগে এই সমস্ত কথা তুলেছে। সিহো বলে যে এই সমস্ত জিনিস তো আরো আগেই পরিষ্কার হয়ে যাওয়া উচিত ছিল। টেনজি তখন বলে ইউচি যেমন ইউতোরিকে বিশ্বাস করে ঠিক তেমনি সেও সিহোকে বিশ্বাস করে, তাই কেউ সিহোর পাশে না থাকলেও সে অন্তত সিহোর পাশে থাকবে। সিহো তেনজিকে ধন্যবাদ জানায়। এরপর মানাবো জিজ্ঞাসা করে যে এবার ঘরে কে ঢুকবে। ইউতোরি বলে যে এবার সে যেতে চায়। এরপর একে একে সবাই যায় আর এই রাউন্ডটিও শেষ হয়। কিছুক্ষণ পরেই রেজাল্টের সময় জানা যায় যে এই রাউন্ডেও দুটো সিক্রেট জমা পড়েছে। প্রথম সিক্রেটটি ছিল আবারও সিহোকে নিয়ে, সেটা হলো সিহো নাকি পুরুষদের আন্ডারগার্মেন্টস ব্যবহার করে থাকে। আর দ্বিতীয় সিক্রেটটি ছিল তেনজিকে নিয়ে। তেনজি নাকি সবার কাছে তার বয়স নিয়ে মিথ্যে কথা বলে। এখন সবাই তেনজি এবং সিহোর কাছে এই দুটো সিক্রেটের সত্যটা জানতে চায়। তবে তেনজি এখানে সঙ্গে সঙ্গেই তার ভুল স্বীকার করে। সে বলে যে সে তাদের সবার চাইতে 1 বছরের বড়। আসলে হাইস্কুল পাল্টানোর সময় তাকে নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, তাই সে 1 বছর ড্রপ দেয়। এ কারণে বাধ্য হয়েই তাকে তার বয়স নিয়ে মিথ্যে বলতে হয়েছে। তবে ইউচি এখানে বলে যে এটা তো খুবই সামান্য একটি ব্যাপার, এখানে ক্ষমা চাওয়ার মতো কি আছে? প্রত্যেকটি মানুষেরই পার্সোনাল কিছু থাকতেই পারে। যাই হোক, তো এই রাউন্ডেও শুরু হয়ে যায় ভোটের পালা। এখানে দেখা যায় যে সিহো আবারও সবার চাইতে বেশি ভোট পেয়েছে, তাই আবারও তাকে 5 ঘর এগিয়ে যেতে হয়। কিন্তু এতে সে বেশ মন খারাপ করে ফেলে, কারণ ফাইনাল রাউন্ডটি ছিল অনেক বেশি ভয়ানক, এমনকি সেখানে তার মৃত্যুও হতে পারে। আর সবার মধ্যে সেই খুব দ্রুত ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে। আর তখনই মানাবো বলে যে সিহো এখন যেই জায়গাতে এসে থেমেছে এই ঘরটিতে থামলে একটি বিশেষ সুযোগ দেয়া হয়, যেটার মাধ্যমে সে পুরো টিমের যে কোনো একজনকে মনোনীত করতে পারবে। আর মনোনীত সেই ব্যক্তির যে কোনো একটি গোপন তথ্য মানাবো খুঁজে বের করবে। এরপর দর্শক ঠিক করবে যে তাকে কি করতে হবে, আর এটাও হবে ভোটের মাধ্যমে। সে যতগুলো ভোট পাবে সেটার উপরে নির্ভর করবে যে সে কয় ঘর এগিয়ে যাবে। অর্থাৎ সে যদি 100% ভোট পায় তাহলে তখন সে 10 ঘর পর্যন্ত এগিয়ে যাবে। আর এখন এই সুযোগটি পাচ্ছে শুধুমাত্র সিহো। তবে সিহো চাইলে নিজেকেও মনোনীত করতে পারে, কিন্তু হঠাৎ সিবে বলে যে সিহো যেন তাকে মনোনয়ন দেয়। তবে তার কথা শুনে তো সিহো একদম অবাক হয়ে যায়। সিবে তখন বলে যে এতক্ষণ সে চুপচাপ ছিল আর সে ভাবছিল যে সে তার বন্ধুদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সিবে তাকে শুরু থেকেই সাপোর্ট করেছে, তাই সিহো যেন তাকে তার সঙ্গে যুক্ত করে নেয়। সিবে এখানে সিহোকে অনেকবার অনুরোধ করে, যার ফলে সিহোর মন গলে যায়, যার ফলে সিহো তখন সিবেকে মনোনয়ন দিয়ে দেয়। এরপর মানাবো এখানে তার কাছে জানতে চায় যে তোমার কি এমন সিক্রেট আছে যেটা তুমি নিজে থেকেই বলতে চাও। সিবে বলে যে তার লাইফে এমন কোনো সিক্রেটই নেই, এমনকি মানাবো কখনো তার লাইফের কোনো সিক্রেট খুঁজে বের করতে পারবে না। মানাবো বলে সত্যিই কি তাই? একথা বলতে সেখানকার স্ক্রিনে সিবের বাবার ছবি ভেসে ওঠে, যে কিনা অনেক বড় একজন রাজনৈতিক নেতা। মানাবো তখন বলতে থাকে সিবের বাবার যত অপকর্মের কথা, ঘুষ নেওয়া, দুর্নীতি করা, নারী ঘটিত কেলেঙ্কারি, অর্থাৎ একজন রাজনৈতিক নেতা যত রকমের বাজে কাজ করতে পারে তার সবকিছুর সাথেই সিবের বাবা জড়িত। স্ক্রিনে প্রমাণ সহকারে বাবার এই সমস্ত কর্মকাণ্ড দেখে সিবে খুবই লজ্জায় পড়ে যায় এবং সে বেশ ভেঙে পড়ে। সে লজ্জায় হাঁটু গেড়ে বসে যায়। সিহো তখন তাকে বলে যে বাবা মার কৃতকর্মের জন্য সন্তানকে লজ্জিত হওয়ার কিছুই নেই, কিন্তু সিবে সিহোর উপর ক্ষেপে যায়, কারণ সিহোর কারণেই নাকি এই সমস্ত কিছু বেরিয়ে এসেছে। কিন্তু তখনই হঠাৎ করে তেনজি বলে ওঠে ব্যাপারটা এমন নয় যে সিবে কখনোই কোনো খারাপ কাজ করেনি, বরং ব্যাপারটা এমন যে সিবে যত খারাপ কাজ করেছে সেই সবকিছুই তার বাবা টাকা দিয়ে মুছে ফেলেছে। তাছাড়া আমার তো এখন সন্দেহ হচ্ছে যে 20 মিলিয়ন টাকার জন্য আমরা এখন এই গেমটির মধ্যে রয়েছি, স্কুল থেকে সেই 20 মিলিয়ন টাকা সেই চুরি করেছে, আর সেই টাকাগুলো সে বিভিন্ন অপকর্মে কাজে লাগিয়েছে। আর সিবেকে ছাড়া এতগুলো টাকা কেউ চুরি করবে বলে মনে হচ্ছে না, কারণ আমাদের মতো কোনো সাধারণ শিক্ষার্থীদের এত টাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু সিবে তখন তাকে বলে তুমি এসব কি বলছো, আমি এই ধরনের কোনো কাজই করিনি। সিবে এখানে আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু কান্নায় ভেঙে পড়ায় সে আর কিছুই বলতে পারে না। এবার শুরু হয়ে যায় পরের রাউন্ড। পরের রাউন্ডে একটি মাত্র সিক্রেট আসে, আর এবারের সিক্রেটটিও এসেছে সিহোর নামে। তবে এটা জানতে পেরে ইউচির মাথায় তখন কিছু একটা চলতে থাকে। সে বুঝতে পারে যে এই গেমের মধ্যে হয়তো এমন কোনো ধোঁকাবাজ রয়েছে যে কিনা কোনো না কোনোভাবে সিহোকে বিপদে ফেলতে চায়, তাই সে পরিকল্পনা মাফিক প্রতিবার সিহোকেই টার্গেট করছে। এভাবেই একের পর এক রাউন্ড শেষ হয়। দেখতে দেখতেই চলে আসে 19তম রাউন্ড। এখানে দেখা যায় যে আর মাত্র 5 ঘর এগুলি সিহো ফাইনালে চলে যাবে, আর তাকে একাই ফাইনাল লড়তে হবে। সিহো এতে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তেনজি তাকে ভরসা দিয়ে বলে যে সে যেন নিরাশ না হয়, তার বিশ্বাস সিহো অবশ্যই জিতবে।
তো এবার 19তম রাউন্ডেও দেখা যায় দুটো সিক্রেট এসেছে। একটি ছিল সিহর নামে আর অন্যটি ছিল শিবের নামে। শিবের সিক্রেট জানতে পেরে সবাই একদম হতভম্ব হয়ে যায়, কারণ তারা জানতে পারে যে অতীতে শিবে নাকি একটি খুন করেছে। তখন মানব এখানে বলে যে যদি কোনোভাবে শিবের এই সিক্রেটটি সত্যি হয়ে থাকে তাহলে শিবের অনেক বড় বিপদ আছে। কিন্তু শিবে এখানে বলে যে এটা অনেক বড় একটি মিথ্যে কথা, তাই যে এই মিথ্যেটি লিখেছে তাকেই যেন বড় ধরনের শাস্তি দেয়া হয়। মানব তখন বলে যে এটা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে সে প্রমাণ দিক। শিবে বলে যে এখানে সে কি করে প্রমাণ দেবে, কিন্তু সে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে যে এমন কাজ সে করেনি। মানব তখন বলে তোমার মুখের কথায় কোনো কাজ হবে না। এরপর শিবে বলে ঠিক আছে, তাহলে আপনারা আমার ক্রিমিনাল রেকর্ড খুঁজে বের করুন আর দেখুন যে আমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। মানব তখন বলে যে সে খুব সহজেই তার বাবার সহায়তায় রেকর্ড মুছে ফেলতে পারবে। এর চাইতে তারা বরং দর্শকদের ভোটের দিকেই যাবে, যে দর্শকরা তার ব্যাপারে কি ভাবছে, তারা তার কথায় বিশ্বাস করছে কিনা। 50% দর্শক যদি শিবের কথা বিশ্বাস করে তাহলে মানব বিষয়টি খতিয়ে দেখবে। এরপর শুরু হয়ে যায় ভোট। শিবে চিৎকার করে বলতে থাকে যে সে খুন করেনি, সে কেনই বা খুন করতে যাবে। সে সব সময় সহজ সরলভাবে জীবনযাপন করে এসেছে। তাছাড়া সে একটি ধনী পরিবারের ছেলে, তার এমন কোনো প্রয়োজন নেই যাতে তাকে মানুষ খুন করতে হবে। এই বলে চিৎকার করতে করতে সে সবার কাছে ক্ষমা ভিক্ষা চাইছিল, কিন্তু কেউই তাকে ক্ষমা করে না। মাত্র 1% দর্শক তার পক্ষে ছিল, তাই সে 99% ভোট পায় তার সিক্রেটটিতে। এরপর মানব শিবেকে অনেকটা দূর এগিয়ে যেতে বলে আর বলে যে সামনে তার জন্য কি অপেক্ষা করছে সেটা সে দেখতে পাবে। এদিকে আমরা মারিয়াকে দেখতে পাই। মারিয়া এখানে তোজোকে বলে যে টিম সি তো শেষ হতে চলেছে, তাদের বন্ধুত্ব শেষ। তোজো তখন বলে তবে শিবে যতই এগিয়ে যাক কিন্তু সে সিহর কাছাকাছিও যেতে পারবে না, সিহকেই ফাইনালে উঠতে হবে। এরপর তোজো এখানে কিছু একটা দেখে আর সে ভিডিওটিকে আবারও রিভার্স করতে বলে। এবার ভিডিওটি দেখার পর তোজো বলে যে এই গেমটির ভেতরে তারা অনেক ভয়ানক একজনকে ঢুকতে দিয়েছে, অর্থাৎ তাদের মধ্যেই যে কোনো একজনই সবার সঙ্গে খেলছে। তো এবার শুরু হয়ে যায় পরের রাউন্ড, আর এই রাউন্ডে সবার সিক্রেট লেখা শেষ হলে দেখা যায় যে এবারের রাউন্ডে শুধুমাত্র একটি সিক্রেটই লেখা হয়েছে। তবে এখানে সবাই তেনজির দিকে তাকিয়েছিল। তেনজি এতে অনেক অবাক হয়ে যায় আর সে বলতে থাকে তোমরা সবাই আমার দিকে কেন এভাবে তাকাচ্ছ, মনে হচ্ছে এই লেখাটি যেন আমিই লিখেছি। ইউচি তখন বলে তাহলে তুমি সে যে কিনা গেমে শুরু থেকে আমাদেরকে ধোঁকা দিচ্ছ, এই রাউন্ডে তুমি এই সিক্রেটটি লিখেছ। তেনজি তখন বলে আমি লিখেছি মানে? তুমি নিশ্চিত না হয়ে এমনটা কিভাবে বলতে পারো? ইউচি তখন তেনজিকে বলে দেখো তেনজি, তুমি আমাদের ফাঁদে পা দিয়ে ফেলেছ, তাই ভালো হবে যে তুমি নিজেই সবকিছু স্বীকার করো, তা না হলে তোমাকে শাস্তি পেতে হবে। তেনজি তখন হতাশ হয়ে সেখানে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। ইউচি তখন তেনজিকে বলে তুমি কি সেই ব্যক্তি যে কিনা আমাদের সবাইকে এই গেমের মধ্যে ঢুকিয়েছ? তোমার জন্যই কি আমাদেরকে এই গেম খেলতে হচ্ছে? তেনজি তখন বলে হ্যাঁ, আমার জন্যই তোমাদেরকে এই গেমের মধ্যে আসতে হয়েছে। এরপর এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। এখানে দেখা যায় যে স্কুলের ফান্ডের টাকা একত্র করে সিহো একটি লকারের মধ্যে রেখে যায়, আর কিছুক্ষণ পরেই সেখানে তেনজি চলে আসে। এরপর সে স্কুল ফান্ডের সমস্ত টাকা চুরি করে নিয়ে নেয়। এইটুকু জানার পরে সিহো তাকে জিজ্ঞাসা করে যে সে সিহোর লকার কিভাবে খুলল, কারণ চাবি তো সবসময় তার কাছেই থাকে। তেনজি তখন বলে যে সে সবসময় সিহোর উপর নজর রাখত। একদিন সে সিহোকে একটি চাবির রিং উপহার দিয়েছিল এবং বলেছিল যে সে যেন এটা তার ব্যাগের সঙ্গে ঝুলিয়ে রাখে। সিহো তাকে বিশ্বাস করে এমনটাই করেছিল, কিন্তু আসলে সেই চাবির রিংয়ের মধ্যে একটি ব্লুটুথ ডিভাইস ছিল যেটা দিয়ে সে সিহোর সমস্ত কথা শুনতে পেত, আর সেটার মাধ্যমে সে ইউতোরির সেই সিক্রেট জানতে পেরেছে। এছাড়াও জানতে পেরেছিল যে সিহো লকারের চাবি কোথায় রাখে। এখন এই সমস্ত কিছু জানতে পেরে মারিয়া এখানে বলে ওঠে যে ইউচি কিভাবে বুঝল যে তেনজি তাদের মধ্যে প্রতারক। তেনজিও এখানে ইউচিকে একই প্রশ্ন করে যে এখানে এতজন মানুষ থাকতে ইউচি কেনই বা তার উপর সন্দেহ করেছে, সে তার ব্যাপারে কিভাবে বুঝল। ইউচি তখন বলে যে শুরু থেকেই তারা যখন ডিসাইড করেছিল যে তাদের মধ্যে কেউই কোনো সিক্রেট লিখবে না, কিন্তু তারপরও তাদের মধ্যে কেউ একজন একের পর এক সিক্রেট লিখছিল। তবে ইউচির তেনজির উপর সন্দেহ হয়েছিল তখন থেকে, যখন তার ব্যাপারে একটি সিক্রেট রিভিল হয়। সেটা হলো যে ইউচি সপ্তাহে মাত্র একদিন গোসল করে, আর তেনজি যেহেতু সবসময় তার সঙ্গে থাকে তাই এই ব্যাপারটি তেনজি ছাড়া কারোই জানার কথা না। তাছাড়া প্রত্যেকটি রাউন্ডে সিক্রেট আসছিল সিহোর নামে, আর তেনজি যেহেতু সিহোর ছোটবেলার বন্ধু তাই সিহোর ব্যাপারে এত কিছু তেনজি ছাড়া কারোই জানার কথা না। আর এই বিষয়টি যখন ইউচি বুঝতে পেরেছিল তখন সে প্রত্যেকটি রাউন্ডে একটি করে সাদা কাগজে তেনজির ব্যাপারে লিখেছিল
এবং কোনো না কোনো বাহানায় সেই কাগজগুলো সে বাকিদের হাতে তুলে দিয়েছিল, যাতে করে সবাই তেনজির দিকেই নজর রাখে। আর শেষ রাউন্ডে তেনজিকে হাতে নাতে ধরার জন্য তারা সবাই মিলে ডিসাইড করেছিল যে তারা কেউ কোনো কিছু লিখবে না। আর তারপরে যদি এই রাউন্ডে কোনো সিক্রেট আসে তাহলে বুঝে নিতে হবে যে সেটা তেনজিই লিখেছে। আর ইউচির প্ল্যান মোতাবেক ঘটেও ঠিক এমনটাই। শেষ রাউন্ডে তারা কেউ কিছু না লিখলেও শুধুমাত্র তেনজি একটি সিক্রেট লিখেছিল, যার ফলে সে সবার কাছে ধরা পড়ে যায়। সবাই বুঝতে পারে যে তার চুরি করার জন্যই এখন তারা সবাই এই গেমের মধ্যে ফেসে গিয়েছে। তো এবার সিহু এখানে তেনজির কাছে জানতে চায় যে তেনজি কেন বারবার তার নামে সমস্ত সিক্রেটগুলো লিখছিল। তেনজি তখন তাকে বলে কারণ সে চাইছিল তার সঙ্গে বাকিদের সম্পর্ক নষ্ট করতে। তবে সে কেন এমনটা চাইছিল সেই ব্যাপারে কোনো কিছু বলার আগেই সেখানে মানবও চলে আসে আর বলে যে তাদের হাতে এখন আর খুব বেশি সময় নেই, তাই তাদেরকে তাদের খেলা চালিয়ে যেতে হবে। এমন সময় আবার ইউচি মানাবোর কানে কিছু একটা বলে, যেটা মারিয়া এবং তোজো শুনতে পায়। এতে তারা একদম অবাক হয়ে যায়। তোজো তখন বলে যে ইউচি যেটা বলেছে সেই ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে, যে সে সত্য বলছে কিনা। এরপর একটি রেকর্ড চেক করে জানা যায় যে ইউচি সত্য কথাই বলছে। এখন এই ব্যাপারে কনফার্ম হওয়ার পর মানাবো এখানে সবাইকে বলে যে তাদের এই খেলা এখানেই শেষ, কারণ ইউচি তার একটি অপরাধ স্বীকার করেছে। সেই গেমের একটি রুলস ভঙ্গ করেছে, কারণ এই গেমটির নিয়ম হচ্ছে যে এখানে কোনো ধরনের মিথ্যে কথাই বলা যাবে না, কিন্তু ইউচি সেটা করেছে। তাই অপরাধ অনুযায়ী সে এখন সিহুর থেকে এক ঘর এগিয়ে যাবে। আর এগিয়ে যাওয়া মানে ফাইনাল লাইন ক্রস করা, অর্থাৎ গেমটি এখানেই শেষ। ফাইনালে যাবে শুধুমাত্র ইউচি, যেখানে তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করে গেম খেলতে হবে। কিন্তু সিবে এখানে বলে যে সে এমন কি কথা বলেছে, আর সেই কেন ফাইনালে মৃত্যুর সঙ্গে খেলতে যাবে? খেলতে তো যাওয়া উচিত তেনজির। কিন্তু ইউচি তখন বলে তেনজির চাইতে বড় অপরাধ সে করেছে, তাই তাকে এই শাস্তি মাথা পেতে নিতে হবে। তাই তাদের সবার মধ্যে সেই একমাত্র এই শাস্তি পাওয়ার যোগ্য। এই কারণে সে ফাইনাল গেম খেলে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। আসলে ইউচি একবার সিবের ব্যাপারে সিক্রেট লিখেছিল যে সিবে নাকি খুন করেছে, যেটার জন্য দর্শক সিবেকে ভোট দিয়ে ফাইনালের দিকে যেতে বাধ্য করেছে। কিন্তু খুন আসলে করেছিল ইউচি নিজেই। আর সিবেকেই যেন ফাইনালের দিকে এগিয়ে যেতে হয়, তাই সে নিজে বাঁচার জন্য এমনটা করেছিল। কিন্তু এখন সে তার ভুল বুঝতে পারছে। ইউচি তখন তার বন্ধুদেরকে বলে যে তাদের সবার খেলা তো এখানেই শেষ, তাই তারা প্রত্যেকেই যেন নিজেদের টাকা নিয়ে এখান থেকে চলে যায়। আর যদি ফাইনাল রাউন্ড থেকে সে বেঁচে ফিরতে পারে তাহলে সবার সঙ্গে তার আবারও দেখা হবে। কিন্তু কেউই ইউচিকে সেখানে যেতে দিতে চাইছিল না। তবে ইউচি সবাইকে বিদায় জানিয়ে সেখানে থাকা একটি স্ক্রিনের দিকে এগিয়ে যায়। কিন্তু এমন সময় হঠাৎ তেনজি তাকে থামায় আর বলে যে সে একা একা ফাইনালে যেতে পারে না, কারণ সে নিজেও তো মিথ্যে বলেছে। কিন্তু কেউই বুঝতে পারছিল না যে তেনজি কোন মিথ্যে কথা বলেছে। সে ধোঁকা দিয়ে সবাইকে গেমের মধ্যে এনেছে ঠিকই, কিন্তু সে তো গেমের মধ্যে কোনো কিছুই মিথ্যে বলেনি। তবে তেনজি এখানে সবাইকে বলে যে গেমের শুরুতেই সে বলেছিল যে সে ছোটবেলা থেকেই সিহুকে ভালোবাসে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যে। সে আসলে ভালোবাসে ইউচিকে। এটা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। এখন তেনজিও যেহেতু এই গেমের মধ্যে মিথ্যে বলেছে, তাই তেনজি এবং ইউচি দুজনকেই ফাইনালে পাঠিয়ে দেয়া হয়। তারা সেখানকার স্ক্রিনের মধ্যে ঢুকে পড়ে। আর এখানে আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটি বাচ্চা তার মা এবং ভাইকে মেরে ফেলেছে। আর এই বাচ্চাটিই ছিল ইউচি। ইউচি আসলে কোনো এক কারণে তার মা এবং ভাইকে মেরে ফেলেছিল, তবে তার বয়স কম হওয়ার কারণে তাকে অল্প শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এদিকে আমরা তেনজি এবং ইউচিকে একটি জঙ্গলের মধ্যে দেখতে পাই। তারা সেই স্ক্রিনের মাধ্যমে এখানে পৌঁছে গিয়েছে। তো তেনজি এখানে ইউচির কাছে ক্ষমা চায়, আর সে ইউচিকে বলে যে সে আসলে তখন মিথ্যে বলেছিল। সে আসলে ইউচিকে ভালোবাসে না, বরং সে ইউচির সঙ্গে ফাইনালে আসার জন্য মিথ্যে বলেছিল, কারণ এই গেমের মধ্যে এখনো অনেক রহস্য রয়েছে যেটা ইউচি জানে না। আসলে তারা যে স্কুলটিতে লেখাপড়া করছে সেখানকার কিছু মানুষই এই গেমের এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছে। তারা প্রতি বছর শত শত স্টুডেন্টকে এই মৃত্যুর খেলায় এনে ফাঁসিয়ে দেয়। যেই সমস্ত স্টুডেন্টরা স্কুলে সামান্য একটু ভুল করে তাদেরকেই তারা বিভিন্ন বাহানাতে এই গেমের মধ্যে নিয়ে আসে। আর ফাইনালে প্রচুর স্টুডেন্টের মৃত্যুও হয়। এতে করে এই গেমের এজেন্সি কোটি কোটি টাকা উপার্জন করে, কিন্তু এর বিনিময়ে চলে যায় হাজার হাজার মানুষের জীবন। একবার সে সহিকে এই এজেন্সির ব্যাপারে কথা বলতে শুনেছিল। সহি বলছিল যে সে স্টুডেন্টদেরকে ম্যানেজ করছে, আর তখন থেকেই তার সহির উপর সন্দেহ হয়। তাই সে সহির উপর নজর রাখতে শুরু করে। তার কাছে মনে হয় সহিও এই গেমে কোনো না কোনোভাবে যুক্ত আছে। তাই সে এই গেমের ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটন করার জন্য সে ইচ্ছে করে স্কুলের ফান্ড থেকে টাকা চুরি করেছিল। আর ইউচিরা তার বন্ধু বলেই সেই বাহানায় তাদেরকে এই ফ্রেন্ডস গেমে আনা হয়েছে।
এই কারণেই তেনজি সিহোর ব্যাপারে বারবার সিক্রেট লিখছিল, যাতে করে ভোট পেয়ে সিহোর নিজেরই ফাইনাল খেলতে হয়। এসব কিছু জানতে পেরে ইউচি তো একদম অবাক হয়ে যায়, কারণ সে সিহোকে এতদিন ভালো ভাবত, আর সিহোকে বাঁচানোর জন্যই সে নিজের অপরাধ স্বীকার করে ফাইনালে চলে এসেছে। এদিকে তেনজি এখানে বলে যে যেভাবেই হোক তাদেরকে এই ফাইনাল জিততে হবে এবং এই মরণ খেলাকে চিরদিনের মতো বন্ধ করতে হবে। একথা বলতে সেখানে আরেক দল স্কুল ছাত্ররা চলে আসে। তারাও হয়তো অন্য স্কুল থেকে প্রথম গেম শেষ করে ফাইনালে পৌঁছে গিয়েছে, আর তারা এখানে মানাবোকে খুঁজছে। তো এবার সেখানকার রাস্তায় থাকা বিভিন্ন নির্দেশনা দেখে তারা কোনো মতে মানাবোকে খুঁজে বের করে। এরপর মানাবো তাদের দিকে তাকিয়ে বলে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেথ গেমের ফাইনাল রাউন্ডে। এখানে উপস্থিত রয়েছে দুটো টিম, টিম সি এবং টিম কে, আর এই দুটো টিমের মধ্যেই হতে চলেছে ভয়ানক মরণ খেলার গেম। এরপর মানাবো খুবই রহস্যজনক ভঙ্গিতে বলে, তোমরা সবাই কি মৃত্যুর সঙ্গে লড়াই করতে প্রস্তুত? একথা বলতেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে মুভিটির শেষ দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে এই মুভিটির একটি সেকেন্ড পার্টও রয়েছে। তবে প্রথম পার্টের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের উপরই ডিপেন্ড করছে যে এই মুভিটির সেকেন্ড পার্ট নিয়ে আসবো কিনা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।